আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচনের রঙ্গ পশ্চিমবঙ্গ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর মহানগর মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় নির্বাচনের রঙ্গ পশ্চিমবঙ্গ। নির্বাচনের ফলাফলের পরই আমরা বেশ কয়েকটি বিষয়ে দেখছি যেটি নিয়ে হাসাহাসি হচ্ছে পশ্চিমবঙ্গে, বলছেন পাগলামো। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য, তারপরেই মূলত আলোচনা শুরু। আমি তার বক্তব্যটি উল্লেখ করতে চাই। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি কেন পদত্যাগ করব, আমরা হারিনি, এই পদত্যাগ করব না, পরাজয়ের প্রমাণ থাকলে আমরা পদত্যাগ করতাম। পরাজয়ের প্রমাণ তো তাদের নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে, মানে তারা বলেছে যে তারা হেরে গিয়েছেন। কিন্তু এই নির্বাচনটি অনেক আগে থেকেই বেশ একটা প্রকৌশলের মধ্যে ছিল বলে অনেকেই ধারণা করেছিলেন। কেননা আমরা নির্বাচনে বেশ আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পুশব্যাক শব্দটা ব্যবহার করা হচ্ছিল। মমতার যিনি প্রতিদ্বন্দ্বী, তিনি আলোচনার মধ্যে বিভিন্ন জায়গাতে এমনকি ইউটিউবে বাংলাদেশকে অত্যন্ত অকথ্য ভাষায় আক্রমণও করছিলেন। তারপরে তিনি বলার চেষ্টা করছিলেন কিভাবে রাতে লোক ঢুকিয়ে দিবেন, দিনে কি জানি করবেন, কি জানি বলছিল। মানে আমরা তখন এগুলোকে সিরিয়াসলি নেই না, আমরা ভেবেছি মমতার সাথেই রাজনীতি করে, ওখান থেকে ট্রেনিং পাওয়া, তো এগুলোই তো বলবে। কিন্তু পরে দেখা গেল যে ওনার দল 94 না কত পার্সেন্ট, 95% ভোট পেয়েছে। এটা একটা গিনেস বুকের রেকর্ড। আমার ধারণা যেটা তারা যদি দাবি করেন এটা পেয়ে যাবেন। আমরা তো এখন গিনেস বুকের রেকর্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। ফলে এই নির্বাচনে যে পশ্চিমবঙ্গের মতো জায়গায় এত ভোটাররা সব চলে এসেছেন, মানে কেউ প্রায় বাদে ছিলেন না, মানে একেবারে অসুস্থ, বৃদ্ধ কিংবা আসতে পারবেন না এরকম ছাড়া মনে হয় সকলেই ভোট কেন্দ্রে গিয়েছিলেন। তো এরকম একটা অদ্ভুত ভোট হয়েছে। তবে ভালো কথা, যারা জিতেছেন তারা জিতেছেন, যারা হেরেছেন। তবে কেউ যদি বলে যে আমি হারি নাই, তাহলে সেটা তাকে প্রমাণ করতে হবে। উনি প্রমাণ করবেন যে কেন হারেন নাই, কিভাবে হারেন নাই। তবে এই নির্বাচনের আগে আরেকটা কাজ হয়েছিল, অনেক ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং অনেক সাধারণ কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছিল যে বাদ দেওয়ার জন্যই পুরো ব্যাপারটা করা হয়েছে। অনেক দিন থেকেই এই ভোটার তালিকা নিয়ে এক ধরনের প্রকৌশল আসামে হয়েছে, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, তো এগুলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে মমতা যদি মনেই করেন যে এই প্রকৌশল হয়েছে, তাহলে উনি আগে কেন বাধা দেন নাই? আগে যখন এই যে এত লক্ষ 90 লাখের বেশি ভোটারকে বাদ দেওয়া হলো, উনি কেন তখন গিয়ে বাধা দেন নাই? উনি কেন তাদের ভোটিং রাইটস নাই এমন অবস্থায় ভোটে গেলেন? তাই না? উনি তো ভোটে গিয়েছেন। উনি তখনই বলতে পারতেন যে এই সব বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার আগে ভোট করা যাবে না। কিন্তু উনি অত্যন্ত আত্মবিশ্বাসী, উনি ধরে নিয়েছিলেন যে 90 লাখ ভোটে কিছু আসে যায় না। কিন্তু ঘটনা তো ঘটে গিয়েছে। এখন উনি যদি থাকতে পারেন গদি আঁকড়ে, মাটি কামড়ে, চেয়ারের পায়া ধরে থাকবেন, কোনো অসুবিধা না, নাই। সেই অপশন বোধহয় নেই। যে মানে আমি তো জানি না আছে কিনা, ভারত পদত্যাগে বাধ্য করলো আমি করব না, তিনি বলছেন আমি বলতে চাই আমরা নির্বাচনে হারিনি। আজকে 6 তারিখ তার মেয়াদ শেষ হয়ে গেছে বিধানসভা নির্বাচনে। যেদিন উনি গিয়েছেন সেদিন উনি মেনে নিয়েই গিয়েছেন যে নির্বাচনের পরে যে জিতবে সে ক্ষমতায় থাকবে। ফলে এখন যদি উনি বলেন যে নির্বাচনটা হয় নাই বা এখানে অনেক প্রকাশ্য কাজ, অনেক কিছু হয়েছে যেটার কারণে নির্বাচনটা বৈধ হয় নাই, তাহলে উনি সেটা প্রমাণ করবেন। ভারতের একটা সুবিধা আছে, ওইখানে আদালত আছে, ভালোই আদালত, তাদের বিচার আচার হয় এখনো। তারপর ওনাদের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যেগুলি বেশ ফাংশনিং। ফলে উনি যদি মমতা যদি সেইখানে গিয়ে বিচার প্রার্থী হন, বিচার পেলেন, তবে এটা কি আদৌ সম্ভব? বাস্তবতা চিন্তা করলে সম্ভব না। কারণ ভারতে যে দলটির কাছে তারা নির্বাচনে হেরেছেন, বিজেপি তো অত্যন্ত বৃহৎ এবং প্রভাবশালী দল এবং তারা মূলত একটি জাতীয়তাবাদী দল, যেখানে তারা হিন্দু জাতীয়তাবাদকে প্রমোট করেন। তো সেরকম একটি দলের সঙ্গে উনি কতটুকু সফল হবেন অন্তত এই প্রতিবাদ জানাতে গিয়ে বোঝা মুশকিল রয়েছে। আমি মনে করি যে এই নির্বাচনে পরাজয়ের একটি বড় কারণ কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজেদের অতি আত্মবিশ্বাস এবং নিজের প্রতিদ্বন্দ্বীকে নিজেই প্রস্তুত করা। এই শুভেন্দু অধিকারী সাহেব তো একসময় মমতা ব্যানার্জির ডাইন হাত বাম হাত ছিলেন, বা ধরেন ডান পা বাম পা ছিলেন, তিনি যুব তৃণমূলের সভাপতি কিছু একটা ছিলেন। তো এই যে উনি যে একটা কিছু ছিলেন, ওখান থেকে ট্রেনিং পেয়ে উনি এগুলা করছেন, ওখান থেকে উদ্ভট কথাবার্তা বলা হয়তো উনি শিখেছেন। তবে এই নির্বাচনের একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের উপরে আছে, সেটা নিয়ে আমরা পরে আলাপ করতে পারি আপনার এই প্রশ্নের পরে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিবেশী দেশের রাজনীতি তাদেরই। আমরা এখান থেকে মতামত দিতে পারি বা অনেক কিছু করতে পারি, কিন্তু প্রতিবেশী দেশের রাজনীতি তাদেরই। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের গণমাধ্যম যে কত ভালো এই নির্বাচনের মধ্যে দিয়ে এটা প্রমাণ হবে।
কারণ ধরেন এখন আমাদের গণমাধ্যম যদি চিৎকার করতে শুরু করতো এবং আপনি যদি এখন লাফাতে লাফাতে এখান থেকে ওই পাশে লাফ দিয়ে গিয়ে আপনি একটা শো করতেন, আপনি মানে তারা বলতেন- যেভাবে মানে চিৎকার হ্যাঁ, করে আপনি এভাবে লাফ দিয়ে একটা শো করতেন এবং সেখানে গিয়ে আপনি বলতেন যে শুভেন্দু আমার পকেটে, কিংবা এই যে মাটির মধ্যে আমি শুয়ে পড়লাম, পিছনে একটা ম্যাপ রেখে, মানে এই যে উজবুকি কাণ্ড কারখানা যে তারা করেছিলেন তাদের গণমাধ্যমে, এখন ওনারা বুঝুক যে আমরা কত ভদ্র, আমরা ওনারা হেরে গেলেও আমরা সুন্দর কথা বলি, জিতলেও আমরা সুন্দর কথা না, বলি। আমাদেরকে গালিগালাজ তারা সোশ্যাল মিডিয়াতে করছে, ও সেটা তো বলছে যে করেনি, কিন্তু আমাদের আমাদের- নির্বাচন নিয়ে তোমাদের এত মাথা হ্যাঁ, কিন্তু আমাদের গণমাধ্যম তো অত্যন্ত ভালো, আমাদের কোনো মাথা ব্যথা নেই ওনাদের নির্বাচনে, সত্যি কথা। ওনাদের জন্য মাথা ব্যথা করা মানে হচ্ছে মাথার অপচয়। হ্যাঁ, ওনাদের জন্য ধরেন কোথায় ব্যথা হইতে পারে, আমাদের জন্য কোথাও ব্যথা হইতে পারে না, আমাদের কোনো ধরনের ব্যথা নাই, ওনাদের নিয়ে আমাদের মাথার কোনো ব্যথা নাই। ওনারা যা খুশি তাই করুন, ওনারা যে 95% দিয়েছে 100% ভোট দিয়ে দিক। ওনাদের কাছে আমাদের শুধু স্বনির্বন্ধ অনুরোধ, ওনাদের মিডিয়াতে যে কিছু অদ্ভুত বাঁদর শ্রেণীর লোকজন ঘোরাফেরা করে, এই বাঁদরগুলোকে যদি ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আমরা বুঝবো যে ওনারা আমাদের এখানে, আমাদেরকে নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। এটা হলেই ভালো হয়। বাঁদরগুলিকে দেখতে ভালো লাগে না, এবং ম্যাক্সিমাম বাঁদর হচ্ছে ওই যে একটা কি চ্যানেল আছে ওইটার মধ্যে কাজ করে, আমি ভুলে গেছি বাঁদরটার নাম। তো এই বাঁদরগুলিকে যদি ওনারা নিয়ন্ত্রণ করতে পারতেন ভালো হয়। আমি খুব দেখতে চাই যে এখন এই বাঁদরগুলা কি করেন, ওনাদের মিডিয়ার যে বাঁদরগুলি আছে, যেগুলি আমাদের নির্বাচনের সময় ডাইন কাত বাম কাত চিত উপর নিচ হয়ে যে আমাদের নামে লড়াই করতে থাকেন, এবং বাঁদর বলা ঠিক হয় না, মানে তাদের সব আগ্রহ বাংলাদেশের মানে বাঁদর দিকে না, ছিল। হনুমান বললে ভালো ছিল। মানে হনুমানগুলিকে আমার খুব এখন দেখতে ইচ্ছা করে যে তোমাদের দেশের নির্বাচন নিয়ে তোমরা এখন হনুমানগিরি করো প্লিজ। জি, তুষার ভাইয়ের কাছে আসবো আমি। এ পর্যায়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের কাছে আসতে চাই। আপনি রাজনীতিবিদ হিসেবে নিজের রাজনীতির সঙ্গে জড়িত আছেন সক্রিয়ভাবে, এবং জামায়াত ইসলামের সঙ্গে আছেন আপনি। ধর্মীয় দিক থেকে বা জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা জানি যে বিজেপি জাতীয়তাবাদী রাজনীতি করে, হিন্দুত্ববাদী রাজনীতি করে। সেক্ষেত্রে কি মনে হয় প্রভাবটা কি পড়তে পারে? পশ্চিমবঙ্গের এই ফলাফলের প্রভাব কি বাংলাদেশে পড়বে? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সহ আলোচক সহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বিষয়টা এখন তো ভারতের নির্বাচন খুবই আলোচিত, এবং শুধু বাংলাদেশে না, মনে হয় সারা পৃথিবীতে আলোচনা হবে। বিশেষ করে যেহেতু ওনাদের একটা ভারতের নির্বাচন, ভারতের গণতন্ত্র, এসব নিয়ে অনেক মানে গর্ব অহংকার অনেক কিছু আমরা দেখতাম, শুনতাম, মনে করতো, মানুষ বলতো যে মডেল। তো এখন সেই মডেল এখন 95% ভোটের মডেল বা জাল ভোটের মডেল বা হচ্ছে যে এসব অভিযোগ, ব্যাপক অভিযোগ। এগুলো এখন আমার মনে হয় সেই অহংকারের যে জায়গা বা গর্বের যে জায়গা, সেটা তারা নিজেরা নিজেদেরকে ধূলিসাৎ করে দিয়েছে আর কি। বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, এখন তাদের মানে বিধানসভার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলতেছেন যে না, এটা জালিয়াতির নির্বাচন, এটা অবিশ্বাস্য নির্বাচন, এটা মানে না। এবং তাদের সেটাকে আবার জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় দল, যে অন্যান্য দলগুলো, তারাও সাপোর্ট দিচ্ছে যে না, এটা ঠিকই আছে, এটাই হয়েছে। তো এখানে কারণও আছে অনেকগুলো। আমরা মনে করি যে বিশ্বাসযোগ্য নির্বাচন যে একটা অনেক জালিয়াতি হয়েছে বা ইয়াক হয়েছে, এরকম কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে আপনি আমরা বললাম যে 95-96% ভোট কালেকশন, মানে এটা টার্নওভার চিন্তা করতে পারেন আপনি। এবং সেটা যে পশ্চিমবঙ্গের মতো একটা ইয়াতে রাজ্যে হয়, সবাই ভোট দিয়েছে এবার, সবাই ভোট দিয়েছে, মানে কবর থেকে উঠে হোক আর জীবিত হোক আর মৃত হোক, বা হচ্ছে যে আপনার নদী নালা খাল বিল সব কিছু পার হয়ে, ডোবা সব পার হয়ে মানুষ আসছে, ভোট দিছে, এবং ভোটের সেটা বিজেপি বিজয় হয়ে গেছে। এবং এখানে কিছু মানে নির্বাচন আগে বোঝা যাচ্ছিল যে পরিকল্পিত বা যেহেতু কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, এবং সেটার জন্য কারণও আছে। আমি মনে করি যে ইতিমধ্যে বাংলাদেশে আলোচিত হচ্ছে যে আমাদের বিগত 17 বছর আমাদেরকে যারা এই ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশে কারচুপির নির্বাচন বা দিনের ভোট রাতে করার যে অভিজ্ঞতা, বা হচ্ছে যে আমিডামি নির্বাচন, বা সেই নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন লোক আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু এখন ভারতে, দিল্লিতে আছেন, এবং নরেন্দ্র মোদীর খুব কাছাকাছি আছেন বলে আমার মনে দেখতেছি, আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সেখান থেকে ট্রেনিং হয়তো পেয়েছেন, হয়তো বিভিন্ন TCTS বা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে জালিয়াতি নির্বাচনে একটা ইয়ে হয়েছে। এবং সেটা বিশেষ করে আমার কাছে আশ্চর্য লাগছে একটা জিনিস, যে SIR, যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিউর নামে ভোটার লিস্ট থেকে ভোটারদেরকে বাদ দিয়ে দেয়া, এবং সেটা পরিকল্পিত। আপনি দেখবেন যে প্রায় 91 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেইখানে প্রায় 35 লক্ষ হচ্ছে মুসলমান। মুসলমানদের এটা কথিত বা ইয়েতে আছে যে তৃণমূল মুসলমানদের ভোট পায়,
এবং সেখান জায়গায় সে জায়গাতে দেখা যাচ্ছে যে 32 লাখ ভোট এখন তৃণমূল। এর মধ্যে অনেক মৃত ভোটারও ছিল, ভুয়া ভোটারও ছিল 91 লাখ বা 1 কোটি যেটাই বলি। না, এখানে একটা বিশেষ কারণ বলছে যে এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লোক না। পশ্চিমবঙ্গের লোক না কি, তারা হচ্ছে যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে, এখানে চাকরি বাকরি করে, করে কার্যক্রম করে, সেই হিসেবে তাদেরকে সেখানে। তাহলে সেই জায়গায় তারা আবার মামলা করে অনেকে ভোটার মানে রায় পেয়েছেন, আবার মামলা এখন পেন্ডিং আছে, কিন্তু এর মধ্যে ভোটটা কিন্তু হয়ে গেছে। মানে যে উদ্দেশ্যে এই কাজটা, এই প্রকল্পটা নেওয়া হয়েছে, সেই প্রকল্পটা বাস্তবায়ন হয়েছে। এখন তারা 32 লাখ ভোটে জিতেছেন, যেটা হয়তো আগে হয়তো 32 লাখ ভোটে হারতেন বা আরও বেশি ভোটে হারতেন, তো সেটা এখন তাদের সাকসেসফুল হয়েছে। এবং এখানে সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে যে এখানে দেখবেন যে বাংলাদেশকে তারা হচ্ছে যে কার্ড হিসেবে ব্যবহার করেছে, এবং বাংলাদেশিদেরকে মানে পুশিন বা পুশব্যাক যেটা বলে, তারা সেটা করার জন্য এটাকে ব্যাপক আকারে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিবেন। এবং হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে এখন যিনি শুভেন্দু অধিকারীর কথা যদি আমরা বলি, যে পশ্চিমবঙ্গে তার পুরো নির্বাচনী প্রচারণায় বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশে হিন্দুদের উপর নাকি চরম নির্যাতন হচ্ছে, বাংলাদেশিদেরকে খেদাও, এই বিষয়গুলো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, জবাই হচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা এবং মানে তথ্য দিয়ে উত্তেজিত করা, হিন্দুদেরকে উত্তেজিত করা এবং জাতীয়তাবাদী সেই হিন্দুইজমকে উত্তেজিত করে তারা সেটা নেওয়ার চেষ্টা করেছেন। এখন সেটার পরিণতি কি হচ্ছে আপনি দেখেন, পশ্চিমবঙ্গে এখন যেই ধ্বংসযজ্ঞ হচ্ছে এবং যেই বাড়িঘর হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, বিভিন্ন ইবাদতখানায় হামলা হচ্ছে, এবং ধরে ধরে লোকজনকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে রাস্তায়। তো এগুলো তো আসলে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানে খুব উচ্চকিত ছিলেন বা আছেন, তারা বাংলাদেশে কিছু না হইলেও সেটাকে বড় আকারে দেখেন, প্রচার করেন। যদিও 5ই আগস্টের পরে জামাত ইসলামী বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, এবং সেটা বিভিন্নভাবে তারা স্বীকার করেছে এবং বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে যে আমাদেরকে যদি তারা পাহারা না দিত তাহলে সেক্ষেত্রে হচ্ছে হয়তো আমরা সংকট ফিল করছিলাম। কিন্তু সে জায়গায় এখন মুসলমানদের যে পরিণতিটা এখন ভোগ করতে হচ্ছে, পশ্চিমবঙ্গে যে নির্যাতনটা হচ্ছে মুসলমানদের উপর, আমার দৃঢ় বিশ্বাস যারা গণতন্ত্র বা অধিকার, সংখ্যালঘুদের অধিকার নিয়ে যারা কথা বলেন, তারা এখন পশ্চিমবঙ্গের নিয়েও সেইভাবে কথা বলা উচিত এবং সবারই কথা বলা উচিত। কারণ হচ্ছে যে এই যে সেখানে যে মুসলমানদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিভিন্ন মসজিদ ভাঙা হচ্ছে, বিভিন্ন ইবাদতখানায় হামলা হচ্ছে, এটা তো কোনোভাবে কাম্য না। দলীয়ভাবে কি আপনারা কোনো এই বিষয়ে কথা বলেছেন? আমাদের দলীয়ভাবে অবশ্যই সেটার অবস্থান ব্যক্ত করবেন, এবং আমাদের সেখান থেকে আমরা বিভিন্নভাবে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা অবশ্যই এটা প্রতিবাদ জানাবো। আমরা মনে করি ভোট হয়েছে, তারা কে ক্ষমতায় যাবেন কে যাবেন না সেটা তাদের ইন্টারনাল বিষয়, সেটা নিয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু সেটাকে পুঁজি করে যদি আজকে মুসলমানদের উপর নির্যাতন হয়, মুসলমানদের উপর হামলা হয়, তাদেরকে এখন বা আবার এই কথা আজকে আপনি দেখবেন যে বাংলাদেশে আশ্চর্যজনক, বাংলাদেশে দেখবেন যে আমাদের পলাতক বন্ধু যারা আছেন তারা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা উচ্চকিত, এবং শুভেন্দু অধিকারীর সেই ভিডিও বক্তব্যগুলো তারা এখন ভাইরাল করার চেষ্টা করতেছেন। শেখ হাসিনা আবার ফিরে আসতেছেন, শেখ হাসিনাকে ফিরে মানে ইয়ে করবেন, আওয়ামী লীগ চলে আসতেছে। তো এরকম আমরা দেখতাম যে আগো ওই ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের বিএনপির অনেকেই মানে কোর্ট সাজায় যে তাদেরকে ক্ষমতায় এনে দিবে, এই করবে, সেই হবে, কিন্তু ওই 17 বছর পার হয়ে গেছে, সেটা আর হয় না। তো এরকম অলিক স্বপ্ন বা কল্পনা করে লাভ নাই। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এখানের ক্ষমতা এখানকার জনগণই নির্ধারণ করবে, এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে মানে দমন পীড়ন করে যারা ফেসিস্ট 17 বছর শাসন করেছে তারা ফিরে আসবে, জনগণ বসে বসে দেখবে, সেটা হবে না। তবে আকাশ কুসুম আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই যে অমিত শাহ সম্প্রতি বলেছেন যে শুধু নাম কাটা নয়, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে। আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে বাংলাদেশের দিকে আবার ঠেলে পাঠানো হবে? আমি মনে করি এখন এই নির্বাচনের ফলে যে বিজেপির যেই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে পূর্ববর্তী যে অবস্থান বা বক্তব্য, বা সে যদি ক্ষমতায় আসার পরে যদি পরিবর্তন না হয়, সেই তার যে স্ট্যান্ড সেটাই যদি অব্যাহত থাকে, এবং বিজেপি ইতিমধ্যে বিজেপির বিভিন্ন জায়গায় তো এনআরসির নামে তারা যেভাবে নাগরিকদেরকে বিভিন্ন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা কারা নাগরিকত্ব আইন দিয়ে যেভাবে ওইখানকার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার যে উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটাকে যদি কার্যকর করতে পারে এবং কার্যকর করে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা টেনশনের কারণ। আমার মনে হয়
আমাদের বর্তমান সরকার বা বিরোধী দল যারা আছেন, সিভিল সোসাইটি সবাই মিলে এই বিষয়টাকে, যেহেতু এটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল থ্রেট হইতে পারে, সিকিউরিটি থ্রেট হইতে পারে এবং বাংলাদেশের আনস্টেবিলিটি তৈরি হতে পারে, তাহলে সেই জায়গাতে অবশ্যই সবাই মিলে এটাকে ডিল করা উচিত এবং কাজ করা উচিত। জি, আমি আপনার কাছে আবারও আসবো, তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, বাংলাদেশে পুশব্যাক বাড়তে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা গতকালকেই বিজিবিকে নির্দেশ দিয়েছি যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে, কারণ সেরকম কোনো সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে তারা অ্যাড্রেস করতে পারে। আমার ধারণা সেরকম কিছু ঘটবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাসী, তিনি বলছেন যে এর ধরনের কোনো কিছু ঘটবে না। আপনি কিভাবে দেখছেন আসলে প্রভাবটা কোনভাবে পড়তে পারে? শুধু সীমান্তের দিক দিয়ে, নাকি রাজনৈতিক কারণে, না ব্যবসা বাণিজ্যিক কারণে কোনো প্রভাব কি পড়তে পারে, নাকি আসলে পুশব্যাকের সিদ্ধান্ত কিন্তু কখনোই প্রাদেশিক সরকারের নিতে পারার কথা না। পুশব্যাকের সিদ্ধান্ত নিতে গেলে এটা কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত হইতে হবে, কেননা সীমান্ত তো প্রাদেশিক সরকারের না, সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের। এবং সীমান্তে কাউকে পুশব্যাক করা হবে, এটা কোনোভাবেই একটা প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নেবেন, এটা হয় না। যদি কেউ এটা করেও থাকেন তাহলে এটা উনি অন্যায় করবেন আর কি, করার চেষ্টাও করেন। আর পুশব্যাক কেন করবেন? নিজের দেশের নাগরিকদেরকে তারা আমাদের দেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কী কারণে করবেন? আমরা ঢুকলাম কিভাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, কিন্তু মনে করেন আপনি পার হয়ে ওই পারে যাবেন, তাহলে ওই পারে যারা পাহারা দেয়, দে আর স্টুপিডস, দে আর ইনকম্পিটেন্ট, দে আর ইনএফিশিয়েন্ট, তারা তাদের সীমান্ত পাহারা দিতে পারে না, আমরা ঢুকে পড়তে পারি। তো এটা কি হয়? এটা হয় না। তাহলে নিজেদের অপদার্থতার দায় আমাদের উপরে কেন দিবেন? ইধার উধার তো হয় না, ইধার উধার যদিও হয়, কোনো একটা দেশ যদি বলে যে ওনারা দলে দলে আমাদের এখানে ঢুকে পড়ছেন, তা আপনারা ঘুমাচ্ছিলেন? আপনারা কি করছিলেন? প্রশ্ন অবশ্যই, তাই না? তো এত এত কোটি কোটি লোক ঢুকে পড়লো, কিভাবে ঢুকলো? আর ঢুকলো যদি, আপনার তার সাথে সাথেই তাদেরকে আপনারা চিহ্নিত করে আমাদেরকে ফেরত দিলেন না কেন? ব্যাপারটা এরকম না, আসলে পুরাটাই হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা কথা। বাংলাদেশ কার্ড আমি আপনাকে কিছু, হ্যাঁ অফকোর্স, এটা আমি আপনাকে একটা উদাহরণ দিই। বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে বেশি। বাংলাদেশের মানুষের ধার্মিক মানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের চেয়ে ভালো। বাংলাদেশের রাজনৈতিক শক্তি, এখন যারা ক্ষমতা আছেন তারা তো অবশ্যই গণতান্ত্রিকভাবে ক্ষমতা এসেছেন। আগে যারা ছিলেন তারা ছিলেন ভারতের বন্ধু। তো বন্ধুগুলা কি তোদের দেশে লোক পাঠিয়ে দিয়ে, মানে সরি তুই করে বলা উচিত আমার, তোমাদের দেশে লোক পাঠিয়ে দিয়েছিল? বন্ধুরা তো তোমাদের বন্ধু ছিল না, সেটা বলো। কই সেই বন্ধু তো আবার তোমাদের দেশে আছে। তাহলে অদ্ভুত হয়ে গেল না, ইলজিক্যাল হয়ে গেল না ব্যাপারটা? মানে যে আমার বন্ধু ছিল সে আমার এখানে লোক ঢুকিয়ে দিয়েছে, আবার সেই বন্ধুকে আমিই রেখেছি, তাহলে যে বন্ধু আপনার দেশে লোক ঢুকিয়ে দিল সেই বন্ধু তাহলে আপনার বন্ধু হলো কিভাবে? তার মানে পুরো জিনিসটা মিথ্যা। আমাদের বাংলাদেশের লোক গিয়ে ওখানে থাকে না, কেন থাকবে? কিছু যায়, যেতে পারে, সেটা এরকম ওদের দেশের লোক আমাদের দেশে এসে থাকে, চলে আসে, কিন্তু আমি বলতে পারবো। এবং সরাসরি কিছু মানুষ তো গিয়েছেন, আমি কয়েকজনের নাম বলি। মিতালি মুখার্জি ওই দেশে বিয়ে করে চলে গিয়েছিলেন, ময়মনসিং এর মেয়ে, বিয়ে করে ওই দেশে থাকলেন। পুশব্যাক করে দিবেন মিতালিকে? দিবে না, কারণ কি সুন্দর গান গায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের শাকিলা জাফর ওই দেশে বিয়ে করেছেন, ওইখানেই থাকেন শ্বশুর বাড়ি, তো উনি তো চলে গিয়েছেন, শাকিলা জাফরকে ফেরত দিয়ে দিবেন? মানে আজগুবি কথাবার্তা, এগুলো আমার ভালো লাগে না। এখানে আমাদের অনেকেই তো তাদের ওখানে চলে গেছে। হ্যাঁ, ওদেরও বহু লোক আমাদের এখানে থাকেন, আমাদের এখানে শিল্পীরা ওই দেশ থেকে বিয়ে করে এনেছেন, এরকম লোক আছে না? মানে এদের বেলা আবার ওনারা বেশ ভালো উদার। এবার আসেন অন্য একটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে ওনারা একটা জিনিস ভুলে গিয়েছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বিরাট অংশ বাংলাদেশের উপরে নির্ভরশীল। শুভেন্দু অধিকারীর যে শহরটা, এই যে কলকাতা শহর, এই শহরের যে স্বাস্থ্য বিষয়ক যে প্রতিষ্ঠানগুলি, এর অর্ধেকের বেশি রোগী বাংলাদেশ থেকে যায়। তাদের যে বাজার দোকান, সেখানে বাজার করে বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের মানুষেরা ওইখানে গিয়ে লেহেঙ্গা কিনে, থ্রি পিস কিনে, শাড়ি কিনে, এইটা কিনে, সেটা কিনে, গয়না কিনে, নানান কিছু কিনে, কারণ ওইখানে হয়তো কোয়ালিটি ভালো বা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটাই হয়ে থাকুক। কিন্তু পয়সা তো আমরা ওইখানে গিয়ে খরচ করি, ওনারা কিন্তু আমাদের এখানে এসে খরচ করে না। তো লোকে বলে না অনেকদিন, আমাদের করের টাকায় বেতন পেয়েছেন, আমাদের টাকায় আপনার কলকাতা শহর অর্ধেক চলে। তো আপনি আমাদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো, ওনাদের ল্যাঙ্গুয়েজে বলি। হ্যাঁ, তো আমাদের সাথে পাঙ্গা নেওয়ার আগে একটু চিন্তা করা দরকার। হ্যাঁ, এইটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ওইখানে যে শুধু এইটা, ওনাদের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা দোকানপাট বাজার শুধু না, ওখানে আরো বহু কিছু আমাদের উপর নির্ভরশীল। ইলিশ মাছ খেয়ে যে ঢেকুর তোলেন তৃপ্তির, ইলিশ ধরে ওদের ওখানে, আমাদের এখান থেকে যায় পেটি ভর্তি। ইলিশ খাবে, গরু দিবে না, কি কি জানি বলে। গরু তো ফসল খেয়ে শেষ করে ফেলবে যদি আমাদের এখানে না আসে। ওনাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের এখানে গরু পাঠানো। এবং এখন তো আমরা আমেরিকার সাথে একটা চুক্তি করে ফেলেছি, ইউনূস স্যার আমাদেরকে আমেরিকান গরু খেতে বলেছেন।
অনেক দূর থেকে আনতে হবে তো আমেরিকান গরু আসতে আসলো গেলে ধরে তো না সেটা- কেটে কুটে ভালো করে সুন্দর করে প্যাক করে পাঠালো, ব্রাহ্মা ভর্তুকিতে জাত পাঠালো, নাকি? আসতে পারে। আমেরিকান গরু কিন্তু ভালো, আমেরিকান গরু স্বাদ বিশাল বিশাল হ্যাঁ ভিন্ন একদম অন্যরকম। কিন্তু যদি আসে আমেরিকান গরুগুলি কি হবে? গরু পাচারের উপর নির্ভর করে ওনাদের সীমান্ত অঞ্চলে বহু দরিদ্র ব্যক্তি বেঁচে থাকে। গরু বানাই হচ্ছে আমাদের এখানে পাঠানোর জন্য। হ্যাঁ, এবং আমাদের সীমান্তে যে বিশাল একটা ব্যবসা করেন তাদের লোকেরা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই ব্যবসাগুলি কি ওনাদের লোকজনকে উপকৃত করে না? আমরা কিনি বেশি, বেচি কম। আমরা যাই বেশি, ওনারা আসে কম। আমরা ওখানে খাই বেশি, ওনারা খায় কম। আমরা মরতে ওইখানে যাই। আপনি ব্যাপারটা বুঝেছেন? মানে চিকিৎসা করতে যায় ওখানে একেবারে, যারা একেবারে খুব খারাপ অবস্থা, চিকিৎসা পাচ্ছে না, অনেক জটিল চিকিৎসা, এগুলো করতে ওখানে যায় না, বিনামূল্যে করায় ওনারা। অত একটু চিন্তা ভাবনা করা উচিত। পৃথিবীতে এখন তো জিওপলিটিক্যাল সিস্টেম শুধুমাত্র এইসব এই বড় বড় কথার উপরে টিকে থাকে না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে ধর্ম আছে, এখানে সংস্কৃতি আছে, এখানে বহু বন্ধন এবং অবন্ধন আছে, বহু শত্রুতা ও মিত্রতা আছে। ইলেকশনে জেতার আগে এরকম ফস করে জ্বলে উঠে ঠস করে অনেক কথা বলা যায়। ওই যে বললাম না, ওনাদের গণমাধ্যমে ওনাদের মাথা চিবিয়ে খেয়েছে। ওনারা মনে করেন আমাদেরকে যা খুশি তাই বলা যায়। এই জায়গাটা থেকে ওনাদেরকে সরতে হবে। আজকে যে ওনাদেরকে লোকে দেখতে পারেন, ওনাদের বিরুদ্ধে যে এত মতবাদ তৈরি হয়েছে, এটা আমাদের জন্য হয় নাই, ওনাদের এইসব আবল তাবল কথাবার্তার জন্য হয়েছে। অতএব আমি মনে করি যে এইগুলি ওনাদেরকে বন্ধ করতে হবে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি আবার শাহ মাহফুজুল হকের কাছে আসতে চাই। ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম যে জামায়াত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, ওই দিকে আমরা দেখছি বিজেপিও ধর্মভিত্তিক রাজনীতি করে, বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতি করে। সেই ক্ষেত্রে আসলে আপনি কি ব্যাখ্যা করবেন যে কোনো ক্ল্যাশ হবে কি না ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে? জি, ধন্যবাদ। না, এখানে বিজেপি হিন্দু ধর্মভিত্তিক রাজনীতি করে, এটা হিন্দু ধর্ম। জামাত ইসলামীর রাজনীতি করে, ইসলাম ধর্মের রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে আমরা মনে করি। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয়, প্রথম বিষয় ক্ল্যাশ তো এখন বাংলাদেশে জামাত তো ক্ষমতায় নেই। না, আমি ওই দিক থেকে যদি মুসলিমদের উপরে, যেটি আপনি আগেও বলছিলেন যে তাদের উপরে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন করা, আমি সেক্ষেত্রে বলছি এটা একটা টেনশনের কারণ হতে পারে। এটা একটা আপনি ধরেন বাংলাদেশের 90% মুসলমান, যখন আপনি বাবরি মসজিদে যখন হামলা হয়েছে, তখন বাংলাদেশে এটার প্রভাব পড়েছে কিনা, সেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম প্রতিক্রিয়া হয়েছে কিনা। এখন আপনি যখন যদি ওরকম কোনো এবং আপনি এখন বাংলাদেশ, পৃথিবীতে এখন তো গ্লোবাল ভিলেজ, কেউ বিচ্ছিন্ন না। আপনি সব কিছু অন্ধকারে করতে পারবেন না। মিডিয়াতে প্রচারিত হচ্ছে, ইউটিউবে প্রচারিত হচ্ছে, হবে। তো এগুলো যখন বাংলাদেশের মানুষ দেখবে, মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যদিও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষ হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা বসবাস করি। আমি আরেকটা প্রোগ্রাম বলছি, আমার একদম গ্রামের প্রাইমারি স্কুলের সবচেয়ে প্রিয় টিচার যিনি, তিনি হচ্ছেন যে সন্ধ্যারানী দাস। আমি এখনও গেলে তার সাথে দেখা করি, সে আমাকে মানে সন্তানের মতো আদর করে। তো এখন এটা তো আমার রাজনীতি, আমার ধর্ম, আমার সব কিছু এর মধ্যে যখন এই ভারতের এই ঘটনা, সেই 91 সালের ঘটনা, তখন দেখছে ওনারা সবাই আমাদের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। আমার বাবা স্কুলের টিচার ছিলেন, ধর্মীয় মানুষ, তো এতে কোনো সমস্যা হয় না। তো আমি মনে করি এটা ভারতের যেই যদি এই বিদ্বেষ এবং হচ্ছে যে মুসলমানদের উপর নির্যাতন এবং হচ্ছে যে জ্বালাও পোড়াও, এগুলো যদি অব্যাহত থাকে, তাহলে এটা অবশ্যই একটা টেনশনের কারণ হবে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে, বাংলাদেশের মানুষের মধ্যে এটা এটা একটা আনস্টেবিলিটি তৈরি হতে পারে। দুই দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে একটা টেনশন গ্রো করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার এবং তারা যারা দায়িত্বশীল, তারা এই ব্যাপারগুলো অবশ্যই সেইভাবে দেখবেন। এখন ভারতের অনেক ভাইটাকে বললেন না, ভারতের মিডিয়া এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এমন উস্কানিমূলক বক্তব্য দেয়, মানে হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক সময় স্বীকারই করতে চায় না। মানে দয়া করছে, তারা আমাদেরকে 71 সালে দয়া করে স্বাধীনতা দিয়েছে, এই জন্য তারা মনে করে যে আমরা তাদের মতো করে চলতে হবে, তাদের ভাষায় কথা বলতে হবে, তারা যা বলবে, যা নির্যাতন করবে, জুলুম করবে, আমাদের সেগুলোকে আমাদের মেনে নিতে হবে, কিছু করার না। এটা তো ভুল। এই চিন্তা করলে তারা বোকার স্বরূপ বসবাস করে। কারণ হচ্ছে যে বাংলাদেশ কখনো কারো আধিপত্য মেনে নেয় নাই, কারো কাছে মাথা নত করে না। এখানে বাংলাদেশে এখন পৃথিবীর আপনি গ্লোবাল সিনারিও দেখেন, আমেরিকা কত বড় রাষ্ট্র, কত পাওয়ারফুল রাষ্ট্র, তো ইরান কি তাই বলে কি মাথা নত করে দিয়েছে? তাই বলে কি সব কিছু মেনে নিয়েছে? তাতে এরকম যদি চিন্তা করেন, আমরা সুরেন্দ্র অধিকারী যেভাবে বলতেন বাংলাদেশে গাজা বানায় ফেলবেন, বাংলাদেশে ওই করবেন, সেই করবেন, এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে একজন ভালো প্রতিবেশী হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে
জনগণের যে আস্থা অর্জন করার, ভারতের সমস্যাটা এই জায়গায়। বা আপনি দেখবেন যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, কারোর সাথে তাদের হিন্দু রাষ্ট্র, নেপাল 100% হিন্দু রাষ্ট্র, তাদের সাথে ভারতের সম্পর্কটা কি? শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্কটা কি? তাহলে শুধু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমস্যা, এই বিষয়টা তো এরকম না। তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। চাইলে তো তারা আজকে যদি ইউরোপীয় ইউনিয়ন যদি বর্ডারলেস মার্কেট তৈরি করতে পারে, তাহলে আমাদের এই সার্কের মাধ্যম দিয়ে এই সাউথ এশিয়াতে তো হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন? কারণ হচ্ছে তারা হচ্ছে যে অন্য কারো স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে সমতার ভিত্তিক যে সম্পর্ক, সেটা তারা বিশ্বাস করে না। তারা এগুলোকে মানে গ্রাস করতে চান, তারা এগুলোকে মানে হচ্ছে যে গ্রেটার ইন্ডিয়া, সে মহাভারত, সে স্বপ্ন দেখেন। তো এই স্বপ্ন দেখলে আপনি সবসময় একটা মানে নিজের একটা বড় ভাই সুলভ আচরণ, এটা মানুষ কিন্তু এখন মেনে নেয় না, মানুষ এগুলো দেখতে চায় না। মানুষ দেখতে চায় আপনার এই যে ভারত 17 বছরের যে রাজনীতি ছিল, ভারত জানে যে আওয়ামী লীগ একটা মানে ফ্যাসিস্ট সরকার, এবং তারা জনগণের অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে মানুষকে বঞ্চিত করতেছে। তাহলে সেখানে তাদের প্রতিবাদ, সেটাকে তারা বন্ধুরাষ্ট্র হিসেবে আওয়ামী লীগেরও যদি কল্যাণ চাইতো, বা আওয়ামী লীগের আজকের যে পরিণতি, তার জন্য তো ভারতও দায়ী। ভারত যদি সে সময় তাদেরকে এরকম অপরাধের কাজগুলোতে যদি সাপোর্ট না দিত, তাহলে তো আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে যেত না। আচ্ছা, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল আছে, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা ভারতে গিয়ে সেখানকার থেকে সংগঠন চালান কথা বলতেছে, আজকে তারা পালায় আছে। মানে এটা আশ্চর্য। তাহলে সেটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে ভারত তখন চিন্তা করেছে যে ওই আওয়ামী লীগকে দিয়ে তারা সকল সুবিধা নেবেন এবং বাংলাদেশে তাদের একটা মানে করদ রাজ্য বানিয়ে রাখবেন। তো এই চিন্তা তো মানুষ তো মেনে নেয় নাই। 5ই আগস্ট তো তা শুধু আওয়ামী লীগের পতন হয় না, ভারতের আধিপত্যবাদেরও পতন হয়েছে। মানুষের আপনি দেখেছেন সেই সময় বাংলাদেশের বিমানবন্দর দিয়ে কিভাবে পুলিশ মানে ভারতীয় বিভিন্ন এজেন্সির লোকজন কিভাবে পালায় গিয়ে বিমান ধরেছে। তো তাহলে এই জায়গাতে তাদের শিক্ষা নেওয়া উচিত। কোনো সরকারের সাথে সম্পর্ক হওয়া উচিত না, সম্পর্কটা হওয়া উচিত জনগণের সাথে। জনগণের আস্থা অর্জন করার জন্য সেই বন্ধুত্বটা সেই লেভেলে যাওয়া উচিত, এবং সেটা হলে বাংলাদেশের জন্য কল্যাণ, ভারতের জন্য কল্যাণ, সাউথ এশিয়ার জন্য কল্যাণ, এবং গ্লোবাল এই পিসফুল ওয়ার্ল্ড গঠনের জন্য সেটা কল্যাণ করে। আমি মনে করি ভারতের সরকার সেই বিষয়টা চিন্তা করবেন, এবং তাদের এই ফরেন পলিসি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক, সেই জায়গাটা আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক করবেন। সেটা কোনো পাওয়ার পলিটিক্স করে বা হচ্ছে যে ওই কৌটিল্য নীতি দিয়ে, এখন আর চাণক্য নীতি দিয়ে চলবে না। তাদেরকে সেটা জায়গা পরিবর্তন করতে হবে। জি, আমাকে এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন তুষার এবং জামায়াতে ইসলামের মহানগর মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। তুষার ভাইকে আমি শুরু করতে চাই আবার পর্বে। একটু অন্য দিকে আসি তুষার ভাই, আমাদের নিজেদের দেশের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা আজকে দেখলাম একটি গণমাধ্যমে চাঁদাবাজি নিয়ে একটি রিপোর্ট করেছে। আমরা নির্বাচনের আগেও এবং চাঁদাবাজি নিয়ে অনেক কথা শুনেছি। এই বিষয়গুলো আসলে বন্ধ কিভাবে হবে? চাঁদাবাজি তো অনেক দিনের একটা সমস্যা। বাংলাদেশে চাঁদাবাজি হওয়ার একটি বড় কারণ হচ্ছে আইনি পদ্ধতিতে কিংবা যথাযথভাবে কাজ করে আয় করার যে সুযোগ, সেটা কমে যাওয়া, অর্থাৎ বেকারত্ব। এবং দলগুলি যেহেতু আদর্শিকভাবে দুর্বল, তারা তাদের কর্মী বাহিনীকে পেলে পুষে বড় করার জন্য এবং টিকিয়ে রাখার জন্য চাঁদাবাজিকে একটা আয়ের উৎস হিসেবে ব্যবহার করেন, এবং তারা এমন একটা পরিবেশ তৈরি করেন যে পরিবেশে চাঁদাবাজি করা যায়। যেমন আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে, তাহলে কি করা হলো? প্রথমে স্ট্রিমলাইন করা হলো ফুটপাত পরিষ্কার, কিন্তু আবার ওই হকারদেরকে বসানোর জন্য নতুনভাবে অনুমতি দেওয়া হচ্ছে, এবং এখন বিভিন্ন এলাকাতে হকাররা বসে পড়বে, এবং এই যে অনুমতির কাগজ থেকে শুরু করে সব কিছু এটা একটা সিস্টেমের ভিতর দিয়ে হবে। ফলে এই চাঁদা আবার উঠতে শুরু করবে, এবং এখন এই চাঁদার হাত বদল হয়ে যাবে। যারা বিভিন্ন জায়গাতে স্বীকৃত ব্যক্তিরা, মানে যারা সিস্টেমের সাথে সম্পৃক্ত, তারা চাঁদা তুলতে শুরু করবেন, এবং হকাররা আবার আগের মতো বসে পড়বে, ফুটপাতগুলো আবার বেদখল হয়ে যাবে। শুধুমাত্র চাঁদা এক জায়গায় যেত, এটা আরেক জায়গায় যাবে। এই পদ্ধতি অবলম্বন করে দলগুলি তাদের এই সন্ডা, গুন্ডা, পান্ডা সবাইকে পালে, এবং এই পালা পোষার রাজনীতিটা বন্ধ করতে হবে। তা না হলে কখনোই চাঁদাবাজি বন্ধ হবে না। চাঁদাকে লেজিটিমাইজ করা হয়েছে সরকারিভাবে। যেমন সরকার করের টাকায় ব্রিজ তৈরি করে, সেই ব্রিজের টোল ইজারা দিয়ে দেয়। কেন?
এখন ডিজিটাল যুগ, এখন চাইলে পরে ব্রিজের টোল মানুষ ছাড়া তোলা যায়। তাহলে কি কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে এই টোল তোলার দায়িত্বটা দিতে হবে? এর কারণ হচ্ছে ওই সরকারি পয়সায় নির্মিত ব্রিজের উপরে বসে থেকে টোল তোলার নামে কিছু লোক আরও আয় করতে পারে। এটা তো কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা কেন করা হয়েছে? এলাকা ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মের উপর দিয়ে এই সরকারি দলের লোকজন বা সরকারের মদতপুষ্ট লোকজন তারা এই আয়টা করে থাকে। বাংলাদেশের সকল সরকারি স্থাপনায় টোল তুলবে সরকার স্বয়ং সরাসরি। আপনি সিঙ্গাপুরে গিয়েছেন, আপনি পৃথিবীর বড় বড় দেশে গিয়েছেন, সেখানে এরকম পেয়েছেন। আর যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান টোল তোলে তাহলে এটা একদম ফিক্সড, সে অটোমেটেড ওয়েতেই টোল তোলে। সেই কাজটা করার জন্য টোটাল টোলের একটা অংশ সে সার্ভিস চার্জ হিসেবে পায়, সেটা দিয়ে দিই। আমাদের এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান টোল তোলে, যমুনা সেতু টোল তোলে, বিভিন্ন প্রতিষ্ঠানের টোল তোলার বিষয় আছে। ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা নির্মাণ করছে তারাই টোলটা আদায় করে। তাহলে সেই সিস্টেমে যান, কিন্তু ইজারা সিস্টেমটা এটা অত্যন্ত খারাপ। কারণ 100 টাকা টোল তোলার জায়গায় আপনি 5 টাকা ইজারা পেয়ে যেতে পারেন। যদি আপনার কম্পিটিটররা 4 টাকা ইজারা দেয়, মানে বিট করে, বা 3 টাকায় বিট করে, আপনি সেটা 2 টাকায় দিলে পেয়ে যাবেন। সে যদি 5 টাকা করে, আপনি 4 টাকা বা 3 টাকা দিলে পেয়ে যাবেন। কিন্তু আসলে ওই ব্রিজে হয়তো 100 টাকার টোল উঠে। এবং এই চাঁদাবাজিদের একটা সিন্ডিকেশন আছে, টোল আদায় যারা করে তাদের সিন্ডিকেশন আছে, তারা সবাই মিলে এই ব্রিজগুলো নেয়। অনেকে যা ঠিক আছে, আমরা সবাই মিলেমিশে বিট করব, তারপরে করে আমরা সবাই এটা এইভাবেই নিব। আপনারটার থেকে আমাকে 20% দেবেন, আমারটার থেকে আপনাকে 20% দিব। এই কথাগুলো সত্য, এগুলো মিথ্যা না। কারণ আমি সরকারি সিস্টেমকে কাছে থেকে দেখেছি, কিন্তু জীবনে আমি কোনোদিন সরকারের কোনো কাজের অংশীদার হই না, ওই অর্থে যে আমি কোনো টেন্ডার বাণিজ্যে নাই। আমি কখনো কোথাও গিয়ে কোনো লাইসেন্স, পারমিট, কোনো কিছুর জন্য আবেদন করি নাই। ব্যবসা করছি, শুধু ট্রেড লাইসেন্স এটা নিতে হয়, নিয়েছি। কিন্তু কখনো আমি কোনো সরকারি এক্সচেকার থেকে টাকা নিই নাই, সরকারের কোনো কাজ পয়সার বিনিময় করি নাই। এখন আসেন, এটা কেন তাইলে সরকার কেন এটা করছে? কারণ এলাকা ভিত্তিক এই গুন্ডা পালার একটা উপায় হচ্ছে গরুর হাটি যারা দেওয়া, বাজার ইজারা দেওয়া। কিন্তু এই বাজার তৈরি হয়েছে তো জনগণের টাকায়, তাহলে এটার প্রফিট জনগণের খাতে আসবে। এটার প্রফিট কিছু ব্যক্তি কেন নিয়ে যাবে? এটা কোনো উত্তর কিন্তু দিবেন না। এটা কিন্তু আইনিভাবে একটি অন্যায় কাজ। আমার জনগণের টাকা মানুষের ব্যক্তির পকেটে ভরে ফেলার একটা উপায়। এরপরে চাঁদাবাজি কিভাবে হয়? এই যে অবৈধ স্থাপনা যারা করেছেন তাদেরকে তারা দরিদ্র, তারা কি করবে, তারা কি কাজ করবে, এইসব নানান কথা বলে এক ধরনের চাঁদাবাজি হয়। সড়কের চাঁদাবাজি তো রয়েছেই। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে মালের উপরে চাঁদাবাজি রয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, গাবতলী এলাকাতে আপনি কোনো মাল নিয়ে যদি বাসে প্রবেশ করেন, যে কুলির কন্ট্রাক্ট নিয়েছে সে কি করে, বা টার্মিনালের কন্ট্রাক্ট নিয়েছে, সে ওইখানে যে কোনো মাল আপনি যদি নিজের হাতেও বের করতে নেন, সে টাকা চেয়ে বসে। ছাদের উপর মাল থাকলে সে টাকা চাইবে। এরকম একটা অবস্থা কিন্তু ওখানে ছিল এই টার্মিনালে। গরুর ট্রাকেও সামনে এই কোরবানি আসছে, এবার আজকে প্রতিমন্ত্রী বলেছেন যে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। আচ্ছা, আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি ইয়েতে যাবেন, রেল স্টেশনে যাবেন, ওইখানেও দেখবেন মাল তুলে দেওয়ার জন্য ওইখানে কোম্পানি যারা নেয়। আপনি দেখবেন আপনি বুফে কারে যাবেন, বুফেতে কি খাবে লোকে, ওইটাও একটা কেটারিং কোম্পানি ইজারা নেয়। কেন? সকল সরকারি কাজ কেন ইজারা ভিত্তিকভাবে বিলি হয়ে যাবে? আপনি তাহলে এটা বেসরকারি করে দেন পুরোপুরি। আপনি রেলগাড়ি কিনবেন আমার টাকায়, আর বুফের কার্ডটা দিয়ে দেবেন ভাড়া। কেন? সরকারের পর্যটন আছে না, পর্যটন কেটে চালাইতে দেন, তাহলে পর্যটনের তো লাভ হইতো। পর্যটন কেটারিং করে না, পর্যটনের রেস্টুরেন্ট কেটারিং করে না, সেই খাবার দেন, তাদের কাছে দিয়ে দেন বুফেগুলোকে, অসুবিধা কি? কিন্তু দিবে না। কিন্তু সরকারের অনেক হোটেল আছে, তাদেরকে দিবে না। কিন্তু এটা আবার ওইখানে এক লোক এটা বানাবে। আপনি রেলগাড়ির কাটলেট নিশ্চয়ই আপনি খেয়েছেন, এই অদ্ভুত কাটলেট রেলগাড়ি ছাড়া কোথাও পাওয়া যায় না। ওখানে যে চিকেন ফ্রাইটা পাওয়া যায় ওইটাও পাওয়া যায় না। রেলগাড়ির ভিতরে একটা চমৎকার খাবার আছে, রুটির মধ্যে বাটার লাগিয়ে দেয়। এই বাটারের যে স্বাদ এবং এই রুটিটা, এটা আপনি বাইরে পাবেন না। বেশ, এটা রেলগাড়িরই। আচ্ছা, এটা কাহিনী কি? ওটা কি আসল বাটার? কেউ পরীক্ষা করেছে? এই খাবারের মান কেউ নিয়ন্ত্রণ করে? তাহলে এই জিনিসগুলি কিন্তু চলছে ইজারা ভিত্তিক বাংলাদেশের ভাগ বাটোয়ারা। এই চাঁদাবাজি যতক্ষণ পর্যন্ত সরকার না চাইবেন ততক্ষণ বন্ধ হবে না। বাংলাদেশের যে কোনো চাঁদাবাজির জন্য সরকারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতা দরকার হয়। আমি আজকে একটা খবরের কাগজে একটা খবর বের হয়েছে, সেখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট এলাকায় 72 জন চাঁদাবাজ আছে, তাদের 25 জন পৃষ্ঠপোষক আছে, কি জানি আছে, চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, আপনারা চিহ্নিত দিলে এটা ঘুরে বেড়াচ্ছে কিভাবে? পত্রিকা খবর হওয়ার আগেই তো এটা ঢুকে যাওয়ার কথা। পত্রিকা খবর হয়েছে, কিন্তু ওরা কি ভেতরে এখন? কিন্তু আনিস আলমগীর ভিতরে চলে যায়, পান্না ভিতরে চলে যায়, বিনা বিচারে শাহরিয়ার কবির আটকে থাকে।
বিচার করেন শাহরিয়ার কবির, কোর্টে নেন, তাকে প্রডিউস করেন, জামিন নিতে দেন, তাই না? এটা একটা অদ্ভুত ব্যাপার না? কিন্তু চাঁদাবাজেরা পত্রিকার নিউজ, এবং কোথায় 112 জন আছে, কোথায় 72 জন আছে, কার কয়জন পৃষ্ঠপোষক আছে। আচ্ছা বুঝলাম, এই পৃষ্ঠপোষক কারা? এদের খালি ছবিটা ছাপেন না পত্রিকাতে যে এরা পৃষ্ঠপোষক। আমরা শুনতাম সবসময় যে পুলিশের কাছে তালিকা আছে, তালিকা থাকে, কিন্তু সেই তালিকা অনুযায়ী হ্যাঁ, তো তার মানে আপনি বুঝতে পেরেছেন, প্রশাসন এবং সরকারের মদত ছাড়া বাংলাদেশে চাঁদাবাজি করা সম্ভব না। প্রতিটি চাঁদাবাজের সঙ্গে প্রশাসন এবং সরকারের সম্পর্ক রয়েছে, এটা সকল সরকারের সময়। যদি কেউ বলে চাঁদাবাজি আছে, তাহলে এটার দায় যে কোনো সময় যে কোনো সরকার, ক্ষমতাসীন দল এবং ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিতে হবে, পুলিশ প্রশাসন এদেরকে নিতে হবে। কারণ চাঁদাবাজি কোনোভাবে এক্সিস্ট করতে পারে না যদি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকার এটা বন্ধ করতে চায়। জি, আমি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের কাছে আসতে চাই। চাঁদাবাজি নিয়েই আমরা কথা শুনছিলাম, তুষার ভাই বলছিলেন, আপনার কাছে কি মনে হয় চাঁদাবাজি বন্ধ করার উপায় কি? আমি আসলে এটা আমাদের একটা জাতীয় সমস্যা, আমি মনে করি চাঁদাবাজি একটা জাতীয় সমস্যা হিসেবে দেখা উচিত, এবং এটাকে মানে দলীয় এটি বিবেচনায় যুগ যুগ ধরেই চলছে। দলীয় বিবেচনায় না নিয়ে, মানে না, অবশ্যই দলীয় বিবেচনায় না, বিষয়টি না। এটাকে দলীয় বিবেচনায় না নিয়ে এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত, এটা সমাধান করা উচিত। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যখন চাঁদার কারণে কি হয়, চাঁদার কারণে আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, চাঁদার কারণে হচ্ছে যে খুন হচ্ছে। আপনার সোহাগকে পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করতে আমরা দেখলাম, চাঁদা দিতে সে অস্বীকার করেছে। তো এইভাবে মানে চাঁদার কারণে খুন খারাপই হচ্ছে। চাঁদা আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে মানে যে অপরাধ চক্র গড়ে উঠতেছে, এবং রাজনীতি, এটাকে অনেকেই রাজনীতিবিদরা এটাকে ইউজ করে এবং এটা পালে, এবং তাদেরকে এই কী কারণে তারা দেখছে যে পড়া নাই, লেখা নাই, কোনো নাই, তার কোনো পেশা নাই। তার পেশা হচ্ছে কি, সে হচ্ছে যে বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে, চাঁদা উঠায়, উঠায়, এগুলো, এবং এগুলো নিয়েই তখন খুন খারাপি থেকে শুরু করে এই জায়গাগুলো হয়। তো চাঁদাবাজি শুধু চাঁদাবাজি না, চাঁদাবাজির কারণে আজকে আপনার এই আপনার সমস্যাগুলো হচ্ছে যে সন্ত্রাস এবং হচ্ছে খুন, তারপর হচ্ছে যে বিভিন্ন যে অপরাধ চক্র গড়ে উঠতেছে। তো এই জায়গাটা যদি আপনি সরকার যদি চায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সরকারকে সেই জায়গাকে প্রায়োরিটি দিয়ে নেওয়া উচিত। আপনি দেখেন এখানে চাঁদাবাজির অনেকগুলো কারণ আছে। আপনি দেখবেন যে আমাদের দেশে, আমি এই কিছুদিন আগে ছাত্রদলের একটা কমিটি হয়েছে, আংশিক পূর্ণাঙ্গ কমিটি, তাও আংশিক, সদস্য হচ্ছে কত 260 জন, তাও আংশিক, মানে হচ্ছে আরও যুক্ত হবে। এবং সেই কমিটিতে আপনি দেখবেন যে 39 জন হচ্ছে সহসভাপতি এবং 111 জন হচ্ছে মানে যুগ্ম সম্পাদক বা হচ্ছে যে সহসাধারণ সম্পাদক। তাহলে আচ্ছা, একটা ছাত্র দলের মানে 111 জন সহ সম্পাদকের কাজ কি? এটা ওনাদের ইন্টারনাল বিষয়। কিন্তু আপনি এই যে এই লোকগুলো তখন কি করে, এই দলীয় পদ পরিচয় পদগুলো ইউজ করে, তখন হচ্ছে যে মানুষের উপর মানে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমগুলোর সাথে জড়িত হয়ে যায়। কারণ তাকে তো লোক পালতে হয়, তাকে তো করতে হয়, ভবিষ্যতের জন্য তাকে তৈরি হতে হয়। আপনি এই জায়গাতে জামাত ইসলামকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি মনে করি দলের মধ্যে যদি আপনার সাংবাদিকরা তো নিউজ করবেন না, যে আপনি আজকে দেখেন প্রথম আলো যে নিউজ করছে, সেখানে বলছে, পুলিশ বলতেছে যে অধিকাংশ হচ্ছে যে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত বা বিএনপির নেতাকর্মী। কারণ এখন যদি বিরোধী দলের কেউ থাকতো তাহলে সেটা আগে বলতো এবং আগে গ্রেফতার করতো। কিন্তু এখন নিয়ন্ত্রণ চাঁদাবাজি করার জন্য পাওয়ার দরকার হয়, সে পাওয়ার যাদের আছে তারা চাঁদাবাজি করতেছে। এবং এখানে আপনি দেখবেন যে আপনি ছাত্র শিবির বা জামাত ইসলামীর রাজনীতি যারা করে, তাদের আপনি অনেকে এই একটা বিষয় মানে কন্টেম্পোরারি গুপ্ত বলে। ওই দিন আমি একজন যে সময় গুপ্ত বলেন কেন, বলে যে আপনাদের কমিটির নাম প্রকাশ করে নাই। কেন কমিটির নাম প্রকাশ করে নাই? ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি হচ্ছে 40 সদস্য বিশিষ্ট। আপনার নাম প্রকাশ, আপনাকে আমার কত কর্মী আছে সব কর্মীর নাম কি আপনি প্রকাশ করে দেবেন? আপনার তো মানে সব কর্মীর নাম কি কেউ প্রকাশ করে? কোনো দলের ইয়েতে আছে যে আমার এই এলাকায় এত কর্মী আছে, এটা ওয়েবসাইটে দিয়ে দিলাম, এটা কি করে তারা এই যে 360 সদস্য বিশিষ্ট বা 260 সদস্য কমিটির নাম প্রকাশ করে। তাদের কমিটি আর জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কমিটিতে এক না। তাহলে জামাত ইসলামের আপনি এখন পর্যন্ত আপনি যারা আপনি যদি আজকে এই কারণ বাজারের কথা বলেন, কারণ বাজারে বা হচ্ছে আশেপাশে যে এলাকাগুলো আছে, আপনি যান সাক্ষাৎকার নেন, দেখবেন কাদের নাম বলে। এবং সেটা হয়তো এমনও কথা আছে যে হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যারা হচ্ছে যে কেউ আগে 60% নেয়, পরে 40%, 60-40, আবার ক্ষমতার হাত বদল হলে লোক চেঞ্জ হয়, কিন্তু হচ্ছে ভাগ সবাই পায়। তাহলে এই যে ইন্টারনালি যে সমঝোতার মাধ্যম দিয়ে যে চাঁদাবাজি, এটা বন্ধ না হলে
রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে না এবং মানুষের ভোগান্তির শেষ হবে না। মানুষ কিন্তু এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছে, নতুন একটা রাষ্ট্র কাঠামো এবং নতুন একটা রাজনীতি, নতুন ধারার রাজনীতি চালু করার জন্য, সেই জায়গায় যদি আমরা যেতে না পারি তাহলে রাজনৈতিক দলগুলো এটার খেসারত দিবে এবং সেটা অতীতও দিয়েছে। যারা এটাকে লালন পালন করেছে, এখনও যারা লালন পালন করবে তাদেরকে দিতে হবে এবং এই চাঁদাবাজি অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে এবং এটাকে মূলোৎপাটন করা উচিত। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।